নেপালে যেটা বোঝা গেল যে বামপন্থী রাজনীতি পৃথিবীতে সব জায়গাতে একই ইতিহাস বারবার ঘুরে আসে। অর্থাৎ এরা মানুষের মধ্যে প্রথমে একটা বিশাল আশা দেয় যে এবার অসাম্য দূর হবে, তোমরা গরিব থেকে একটু অবস্থা সম্পন্ন হবে, তোমাদের ডিগনিটি বাড়বে, তোমাদের মান সম্মান বাড়বে। কিন্তু তারপর দেখা যায় যে সেই রাজ্যটাই দেউলিয়া হয়ে গেছে বা সেই রাষ্ট্রটাই দেউলিয়া হয়ে গেছে, আর কিছু করতে পারছে না। তো নেপালে বলেন্দ্র শাহ জিতেছে আরএসপি, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির, এবং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি একটি সেন্ট্রিস্ট পার্টি, এবং আমি এদের যেটা দেখেছি পলিটিক্যাল লাইন আমার মনের মতো একদম। অর্থাৎ এরা ক্যাপিটালিজমকেও মার্কেট ইকোনমিকেও যতটা গুরুত্ব দিচ্ছে, আবার রাষ্ট্রের দায়িত্ব হাত ঝেড়ে ফেলেনি। ডেফিনেটলি বলছে যে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে রাষ্ট্রের সম্পূর্ণ দায়িত্ব থাকবে, ভাতার ক্ষেত্রেও এরা বলছে দায়িত্ব থাকবে, কিন্তু পাশাপাশি এটাও বলছে যে মার্কেট ডেভেলপ করতে গেলে প্রাইভেট পার্টি ছাড়া হবে না। অর্থাৎ একটি সুষম সেন্ট্রিস্ট পার্টি নেপালে ক্ষমতায় এসছে বালিন শাহের নেতৃত্বে, যারা মাত্র 2022 সালে অর্থাৎ 3-4 বছর আগে পার্টিটা তৈরি হয়েছে। কিন্তু তার থেকেও এখানে স্পেকটেকুলার ঘটনা হলো যে নেপালে বামপন্থীদের চূড়ান্ত ফেলিওর। মানে পশ্চিমবঙ্গে যেমন আপনারা 34 বছরে দেখেছিলেন বামপন্থীরা পুরো ধ্বংস করে দিল রাজ্যটাকে, নেপালকেও গত 20 বছরে এই বামপন্থীরা ধ্বংস করে দিয়েছে। নেপালে যে 3টে পার্টি ছিল, একটা কংগ্রেসের মতো পার্টি আর 2টো কমিউনিস্ট পার্টি, এর মধ্যে একটা তো প্রচণ্ডের, ঠিক আছে। তো এই মাওয়িস্ট মানে কমিউনিস্ট পার্টি অফ নেপাল, যেটা প্রচণ্ড, তো এরা তো আগে রাজতন্ত্র সরিয়ে ক্ষমতা দখল করলো, চীনের কাছাকাছি এলো, ভারতের থেকে ডিস্টেন্স করা শুরু করলো। এরা নাকি লাল বিপ্লব করবে, কমিউনিস্ট জমানা তৈরি করবে নেপালে, নেপালে সোশ্যালিজম তৈরি করবে। 20 বছর কেন 5-10 বছর বাদে দেখা গেল যে এরা কোনো ভোটে জিততেও পারছে না। মানে প্রচণ্ড একবার এর সাথে, একবার নেপাল কংগ্রেসের সাথে, একবার ওর সাথে জোট করে, এর সাথে জোট করে, যেমন আগে অ্যাকচুয়ালি আরএসপির সাথেই প্রচণ্ড জোট করেছিল, করে দেখা গেল যে প্রচণ্ড তার জীবনের শেষ 15 বছর কমিউনিস্ট পার্টি করা তো দূরের ব্যাপার, কোয়ালিশন সরকারে এর জোট ওর জোট, এর লজুর ওর লজুরে ক্ষমতায় থাকবে সবাই। বরেন্দ্র শাহ থেকে শুরু করে সবাই নেপালের নেতাদের একটাই উদ্দেশ্য, কোয়ালিশন করে ক্ষমতায় থাকা, টাকা খাওয়া। আর পশ্চিমবঙ্গে সিপিএমের মতো ব্যাপার, ছেলেগুলো ব্যবসা করেছে, বাবাগুলো হচ্ছে রাজনীতি করেছে। এই হচ্ছে নেপাল। নেপালের সমস্ত পলিটিশিয়ানদের মানে ছেলে মেয়েগুলো বিশাল ধনী হয়ে গেছে আর কি, আর বাবারা পলিটিক্স করছে, সবার ক্ষেত্রে একই অবস্থা। তো পলিটিশিয়ানদের একটাই যে ছেলেমেয়েরা ধনী হবে, এ একটা বউ 3-4টে রক্ষিতা রাখবে, এ নেপালের পলিটিক্স, অন্য জায়গায় পলিটিক্সের মধ্যে। তো প্রশ্ন সেখানে না, প্রশ্ন হচ্ছে যে ন্যাড়া কবার বেলতলায় যায়। আমি দেখছি ন্যাড়া বারবার বেলতলায় যায়, কারণ ন্যাড়া অধিকাংশ ক্ষেত্রে এই যে ধরুন এই নিউ ইয়র্কে মামদানিকে ভোট দিল, নিউ ইয়র্কে মামদানির সাথে প্রচণ্ডের কী ডিফারেন্স? কোনো ডিফারেন্সই নেই, সেই একই বস্তা পচা বামপন্থী চিন্তাধারা, যে কেউ একটা পয়সা পে করবে নাকি সব কিছু জনগণকে ফ্রিতে দিয়ে দেবে, আর নাকি সব বড়লোকদের কাছ থেকে টাকা নিয়ে ফিরে। আরে ভাই, বড়লোকদের কাছ থেকে টাকা নিয়ে করলে বড়লোকরা তো পালিয়ে যাবে, ব্যবসাটাই করবে না, তারপর তুই টাকাটা কোত্থেকে পাবি? তখন না রাষ্ট্র ব্যবসা করবে। আচ্ছা, রাষ্ট্র ব্যবসা করলে কী হয়? তো পশ্চিমবঙ্গ ভারত দেখলেই বুঝতে পারবে। সে তো রাষ্ট্র ব্যবসা করলে সেখানে জনগণের পকেট থেকে টাকা দিয়ে সেই ব্যবসা চালাতে হবে, সেই ব্যবসা কতদিন চলবে? তো ন্যাচারালি প্রশ্ন হচ্ছে, আমি একদিন বলেছিলাম না সরস্বতী পুজো করে, কেউ বললো যে দাদা এটা কি ঠিক যে সরস্বতী পুজোতে এই যে আমরা পুজোতে অঞ্জলি দিচ্ছি যে পড়াশোনায় ভালো করার জন্য, আমরা তো সবাই জানি যে সরস্বতী পুজো করে পড়াশোনায় কেউ ভালো হতে পারে না, ওটা একটা মনে আশা পায়। তো বামপন্থীরা ওই সরস্বতী পূজার, আমি বলেছিলাম বামপন্থী একই জিনিস, লোকে ভাবে যে না বামপন্থীদের ভোট দিলে একটু রিলিফ পাবে, একটু ভালো সোসাইটি হবে, একটু মর্যাদা পাবে, একটু আশা আর কি। মানে সরস্বতী পুজোতে যেমন লোকের আশা থাকে যে অঞ্জলি দিলে মা সরস্বতী আর কি বিদ্যা দেবেন, তেমন এখানেও আশা থাকে যে বামপন্থীদের ভোট দিলে বামপন্থীরা কিছু করবে। তারপর যখন এই 10 বছর 20 বছর পশ্চিমবঙ্গ হলে 34 বছর যখন মানে পুরো দেখতে পাই যে না কিচ্ছু হলো না, মানে পুরো দেশটাই তুলে দেওয়ার মতো অবস্থা আর কি, পুরো দেউলিয়া হয়ে গেল, তখন লোকে বোঝে যে ভাই, মানে পশ্চিমবঙ্গের লোকজন বামপন্থী নিয়ে যে শিক্ষা পেয়েছে, সেই শিক্ষাটা নেপাল আগের বছর মানে তারা জেনজি রিভলিউশনের মাধ্যমে দেখিয়েছে 20 বছরেরই মধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে মানে এটা একটা বড় সমস্যা যে লোকজনের রাজনৈতিক শিক্ষা বলতে কিছু নেই। মানে যদি পৃথিবীর ইতিহাস পড়ে, ভেনেজুয়েলা হোক, কিউবা হোক, কিউবা 2 দিন বাদে চলে যাবে, তো এখন আমেরিকা বলেছে কিউবাকে ওখানে যদি গণতন্ত্র না ফিরে আসে, ক্যাপিটালিজম না ফিরে আসে, কিউবাও গেল, কারণ কিউবাকে প্রোটেক্ট করার জন্য এখন কেউই নেই। ভেনেজুয়েলা গেল,
কিউবা গেল, এ কটাই তো বেঁচেছিল। নর্থ কোরিয়াও তো রাজতন্ত্র, আর এগুলো সবই বাই দ্য ওয়ে সবই একটা রাজতন্ত্রের দিকে যাচ্ছিল আর কি, সেটা অন্য ব্যাপার। মানে কমিউনিজম বললে আলটিমেটলি তো কিছু থাকে না, কমিউনিস্ট যে ডিক্টেটর ক্ষমতা দখল করে তারপর তার ছেলে তার ভাই ক্ষমতা করে ওখানে একটা কমিউনিস্টের ইয়েতে একটা রাজতন্ত্রের আলটিমেটলি একটা রয়্যাল ফ্যামিলি তৈরি হয়ে যায়। মানে একটা ইজম বা কমিউনিজমতে একটা ঢপ দিয়ে লোককে একবার ক্ষমতা পেয়ে গেলে তারপর কোনো ইজম টিজম ইয়ে মারো, আমি পুরোপুরি আমি আমার মতো করে রাজতন্ত্র তৈরি করবো, এটা পৃথিবীর সব জায়গায় হয়। তো প্রশ্ন হচ্ছে যে ইতিহাসগুলো তো লোকে পড়ে না, যার ফলে প্রচুর যুবক এখনও বামপন্থায় তাদের মাথা নাড়া করে, বামপন্থা দিয়ে মাথা নাড়া করে। কী করা যাবে? পড়াশোনা করলে বুঝতে পারতো বামপন্থা একটা ফালতু জিনিস, টোটাল ফালতু জিনিস, এত ফালতু জিনিস যে বেসিক্যালি এটা মানে পৃথিবীর কোনো জায়গায় সফল হয়নি। বামপন্থার একটাই মেরিট আছে, সেটা হচ্ছে এই যে ক্ষমতার বিরুদ্ধে তারা কথা বলে। তো সব জায়গায় একটা বামপন্থী দল থাকা দরকার, 10% 20% পাবে, যাতে শাসক শ্রেণীর অত্যাচার না হয়। কিন্তু বামপন্থীরা শাসক হয়ে গেলে খুব ডেঞ্জারাস। বামপন্থীরা যতদিন শাসক শ্রেণীর বিরুদ্ধে কথা বলছে, 10% 15% ক্ষমতা নিয়ে, ওটা কাজের জিনিস। কারণ সেক্ষেত্রে শাসক শ্রেণী কিছুটা ওই বামপন্থী রিভলিউশন হবে ওই ভয়ে কিছুটা টাইট থাকে। তো একবার বামপন্থী রিভলিউশন হয়ে গেলে সেটা ভাই মারাত্মক। সেটা হয়ে গেলে আর আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না, আবার দেশটাই ধ্বংস হয়ে যাবে। সেখানে একটা কমিউনিস্ট ডিক্টেটরশিপ কিংবা কমিউনিস্ট ফ্যামিলি এসে রাজতন্ত্র চালিয়ে দেবে, যেটা নর্থ কোরিয়ায় হয়েছে, কিউবায় হয়েছে।